অল্প কথা লিখা লাগে এবং টু দি পয়েন্ট এরকম লিখলে, অল্প লিখলে আপনাদের 8টা প্রশ্ন উত্তর দিতে 1 ঘন্টার মধ্যেই পারবেন। কারণ আমি খুব বেশি ব্রড রাখবো না, খুব বেশি ব্রড এরকম কোন জায়গায় দেখবেন যে লিস্ট দ্য ক্রাইটেরিয়া, শুধু নাম লিখবেন। ক্রাইটেরিয়া যদি 5টা থাকে 5টার নাম লিখবেন, আর কিচ্ছু না। কোনো ডিসক্রিপশন এই ক্রাইটেরিয়ার কি বলতে কি বুঝে কিচ্ছু লিখা লাগবে না। কারণ এত কিছু লিখতে গেলে 1 ঘন্টায় আপনি কভার করতে পারবেন। তো কাজে ওইগুলি মাথায় রেখে আপনাদের প্রশ্নগুলি একবারে যাতে 8টা প্রশ্ন, ছোট প্রশ্ন 1 ঘন্টার মধ্যে কভার করতে পারেন, ওইভাবে আমি সাজিয়েছি। তো আপনারা বলেছেন স্যার যা পড়িয়েছেন পুরো চ্যাপ্টারগুলি দিবেন না, এটাও রক্ষা করেছি। পুরো চ্যাপ্টার দিব না, একদম প্রিলিমিনারি প্রথম দিকে ওই জিনিসগুলি রাখবো। তো আমি একটু রিভিউ করব, রিভিউ করতে আমার হাফ এন আওয়ার লাগবে, যেতটুকু পরীক্ষার জন্য জরুরি এতটুকু। তারপরে আমি শারমিনকে খুঁজছি, এই জন্য বাকি কষ্টটা শারমিন করবে। শারমিন, আপনি আইসিটির উপরে ওই দিন আপনি একটা রিপোর্টের কথা বলেছেন, মনে আছে শারমিন? জি স্যার। আইসিটি ইথিক্সে একটা রিপোর্টের কথা বলেছেন, কাজে ওই রিপোর্টটা আজকে আপনি দেখে দেখে একটু আমাদেরকে রিডিং করে শোনাবেন। ওই রিপোর্টটা কি আপনার কাছে আছে শারমিন? শারমিন কি ডিসকানেক্ট? 1979 সালের একটা রিসার্চ পেপার স্যার এটা। যেই সালের হোক, আমরা কোনো কিছু, আপনি খালি ওই রিপোর্টটা, কিন্তু যদি আপনি আরো লেটেস্ট কিছু দিতে পারেন আপনি দেন, কিন্তু আমি জানি না আপনি রেডি আছেন কিনা লেটেস্ট। আমি স্যার দুটো রিপোর্টই স্যার আমার কাছে আছে স্যার। মেরিনো রিপোর্টটা হচ্ছে স্যার আইসিটি কে ফোকাস করে 2012 এ পাবলিশ হয়েছে স্যার। আর অরিজিনাল যে রিপোর্টটার কথা স্যার আপনি বলেছিলেন, ইথিক্যাল ইস্যুটা রিসার্চের সাথে জড়িত হয়েছে বেলমন্ট রিপোর্ট থেকে স্যার, ওটাও স্যার আমি ডাউনলোড করেছি স্যার। আচ্ছা, আমরা বেলমন্ট রিপোর্টটা চাচ্ছি না, আপনি 2012 যেটা ওইটাই দেখান। ওকে স্যার। কেমন, লেটেস্টটা দেখান, ওইটা শুধু আপনি দেখে দেখে পড়ে যাবেন, আর কিছু না। কেমন, এখন না, আমি আগে আপনাদের যেটা টেনশন ওইটা রিমুভ করি, ঠিক আছে? জি স্যার। সাইদ, কতজন আছে স্যার? 40 জন। হ্যাঁ, কিন্তু 41 আমাদের কিন্তু আরো ছাত্র আছে, আপনাদের জন্য আমি এতক্ষণ অপেক্ষা করলাম কিছু কথাবার্তা বলে, কিন্তু আপনারা যদি এভাবে দেরি করেন, এখন তো ধরেন পরীক্ষায় বসবেন, আজকের দিনও যদি দেরি করেন। স্যার আপনি শুরু করেন স্যার সবার জন্য। আমি তো চাই যে সবাই যেন বেনিফিটেড হয়, কেউ যেন বাকি না থাকে, কিন্তু এই 1 জন 2 জন কয়েকজনের জন্য পরে সমস্যা হয়। আপনারা কি স্ক্রিন দেখতে পাচ্ছেন? এটা আপনারা পাবেন, শুধু আপনারা মনে করেন যে যদি কিছু মনে রাখার জন্য লিখতে চান কাগজে লিখতে পারেন, আর এছাড়া এটা আপনারা পাবেন। আজকে রেকর্ড পাবেন না আর কি। আমরা যা যা পড়িয়েছি বিশেষ করে আমরা ওইগুলিকেই আজকে রিক্যাপ করব, নতুন কিছু বলবো না। প্রথম কথা হলো, আমরা রিসার্চ বলতে গিয়ে রিসার্চের স্টেপ গুলি বলেছি, রিসার্চ প্রসেস বলেছি, রিসার্চ স্টেপ বলেছি, প্রসেস বলতে কি বোঝায় এগুলো বলেছি, রিসার্চ টপিক কি, রিসার্চ প্রবলেম কি, রিসার্চ কোশ্চেন কি, হাইপোথিসিস কি, অবজেক্টিভ কি, এইগুলি আলোচনা করেছি। কিন্তু আরো ক্লাস নিয়েছি, ওইগুলি আমি আপনাদের মিড টার্মে যেহেতু রাখি নাই, এগুলি ফাইনালে রাখবো, বাকি সবকিছু ফাইনালে থাকবে, এগুলো মিড টার্মে থাকবে, এগুলি আর ফাইনালে দিব না। কেমন, এগুলি যেহেতু মিড টার্মে নিয়ে নিচ্ছি, ফাইনালে আর দিব না, কাজে আপনাদের কষ্ট কমে যাবে। তো একবারে সিম্পল জিনিসগুলি যেগুলি না জেনে রিসার্চ শুরু করা যায় না, সেই জিনিসগুলি আমরা আজকে আলোচনা করছি। তো প্রথমে মনে আছে আপনারা এটার স্লাইড তৈরি করেছেন, এবং রঞ্জিত কুমারের বই হলো আমাদের রেফারেন্স,
আর একটা বই আছে সিআর কোথারি। তো আপনাদের ইচ্ছা, আপনারা যে কোনো একটা বই পড়তে পারেন। সময় যদি থাকে, কেউ যদি ইন্টারেস্টেড হন, তাহলে দুইটা পড়েও পরীক্ষা দিতে পারেন, না হলে একটা বই পড়লেও যথেষ্ট। আর আজকের ক্লাসের এই স্লাইড গুলো মানে আপনার নাড়াচাড়া করবেন, দেখবেন। যেমন যদি এরকম থাকে যে হোয়াট ইজ রিসার্চ প্রসেস, রিসার্চ প্রসেস নিয়ে কিন্তু একটা লেকচার আপনারাই তৈরি করেছেন, মনে আছে? মানে কে তৈরি করেছিল রিসার্চ প্রসেস নিয়ে? যে তৈরি করেছিলেন তার মনে তো আছে। হ্যাঁ, নাম বলেন। হ্যাঁ, এক্স্যাক্টলি, নাজমুন ফার্স্ট আমাদেরকে হেল্প করেছে। কাজে রিসার্চ প্রসেস নিয়ে নাজমুন হলো মাস্টার, অনেক কিছু সে বলেছে। সেখান থেকে আমরা যদি প্রশ্নের মধ্যে দিই হোয়াট ডু ইউ আন্ডারস্ট্যান্ড বাই দ্য টার্ম রিসার্চ প্রসেস অথবা হোয়াট ইজ রিসার্চ প্রসেস, এটুকুই আপনারা ধরেন একটুক লিখলেও হবে, অথবা যদি আরো একটা সেন্টেন্স লিখতে চান এর বেশি কিছু না। কেউ যদি বলেন যে স্যার একবারে এক সেন্টেন্স কিভাবে লিখি, তাহলে আরো দুই একটা সেন্টেন্স বলতে পারেন, কিন্তু এর বেশি কিছু লেখার দরকার নেই। এবং আপনারা যদি বই থেকে লিখতে চান, নাজমুন বই থেকে লিখেছিল, নাজমুনের বই থেকেও হবে। কিন্তু আমি এটাই বলতে চাচ্ছি, রিসার্চ প্রসেস এটা একটা শর্ট কোশ্চেন, হোয়াট ডু ইউ আন্ডারস্ট্যান্ড বাই দ্য টার্ম রিসার্চ প্রসেস। কাজে এইটা আপনার মাত্র নাম্বার যদি চিন্তা করেন তাহলে 5 নাম্বার। তো এটার জন্য খুব বেশি লিখতে যাবেন না, কেমন? মানে হাফ পেজের বেশি না, এর পারলে আরো কম। মনে করেন লাইন কয়েকটা, বই থেকেও লিখতে পারেন অথবা এটাও লিখতে পারেন, হোয়াট ইজ রিসার্চ প্রসেস, সিরিজ অফ ভেরিয়াস অ্যাকশনস হুইচ আর নেসেসারি টু ইফেক্টিভ রিসার্চ ওয়ার্ক। এটাই রিসার্চ প্রসেস। এটাকে আরেকটু স্পেসিফিক্যালি যদি আমরা বলতে যাই, তাহলে স্পেসিফিক স্টেপস গাইড দ্য রিসার্চ প্রসেস। A successful research project starts with a good topic. একটা টপিক নিয়ে আপনারা কয়দিন আগে ক্লাস টেস্ট 1 দিয়েছেন। বেসিক্যালি একটা টপিক মাথায় রেখে ওই টপিকের প্রবলেমটা কি, রিসার্চ প্রবলেমটা কি, ওইটা আপনারা প্র্যাকটিক্যালি লিখেছেন। কাজে এই প্রবলেমের আগে আসে একটা টপিক, আমি কিসের উপরে করব কাজ, এটাই আমার টপিক। এবং আমাদের চিন্তা হয় হাউ ক্যান উই ডিসাইড হোয়াট টু পিক ফর আওয়ার টপিক। এটা লিখা লাগবে না আনসারে। বেসিক্যালি রিসার্চ প্রসেস বলতে কি বোঝায় এটা লিখতে পারেন, রঞ্জিত কুমারের বই লিখতে পারেন, এনি, অথবা আরো যদি আপনি মানে গুগলে সার্চ করে আরো সহজ কিছু পান এবং এটা ক্লিয়ার একটা মিনিং হয়, ওইটাও লিখতে পারেন। আমি অলওয়েজ রিসার্চে আপনাদেরকে ওপেন মাইন্ড রাখার চেষ্টা করি, এবং আমার লেকচারে যা আছে তাই যে বলতে হবে তার কোনো মানে নাই। আপনারা যেখান থেকেই পারেন লিখেন, গুগল আছে, বই আছে, লেকচার আছে, যেটা আপনার কাছে সহজ লাগে। তবে এটা যেন একটা অথেন্টিক সোর্স হয়। বুক একটা অথেন্টিক সোর্স, ইন্টারনেট অথেন্টিক সব সময় না, কোনো সময় রং ও ইনফরমেশন দেয়, কিন্তু যদি রেফারেন্স থাকে, ভালো কোনো রেফারেন্স থাকে, ওইটা দিতে পারেন। রেফারেন্সটা দিয়ে আপনি বলতে পারেন, কারণ এটা অন্য আরেকজনও ডিফাইন করতে পারে, কাজে তার নাম দিয়ে দিবেন যে উনি ডিফাইন করেছিল হোয়াট ইজ রিসার্চ প্রসেস, আমি ওইটাই লিখেছি, আমার নিজের থেকে বানায় লিখিনি, এটাও করতে পারেন, ফাইন। অথবা নিজের থেকে আপনি বুঝিয়ে লিখতে পারেন। স্যার রেফারেন্সটা কি আমরা অ্যানসারে মেনশন করব? অ্যানসারের মধ্যে রেফারেন্স লিখবেন, অথর আর ইয়ার, আর কিচ্ছু না। ওকে স্যার। অথরটাকে আর ইয়ারকে যদি আপনি গুগল থেকে নেন, শুধু ওয়েবসাইট অ্যাড্রেসটা দিবেন। হ্যাঁ, ও আপনি কোন ওয়েবসাইট থেকে নিয়েছেন সেই ওয়েবসাইটের অ্যাড্রেস, আর যদি ওইটা টাইটেল থাকে টাইটেল মানে সাথে দিলেন, অথরের নাম বই থাকলে থেকে লিখলে, বই থেকে লিখলে বইয়ের নাম লিখা লাগবে না। বই থেকে যদি লিখেন বইয়ের নাম লিখা লাগবে না। আমরা তো বই তো আপনারা কোনটা থেকে লিখবেন বলেন? যে রঞ্জিত কোঠারি। হ্যাঁ, রঞ্জিত কুমারের বইটা আমার কাছে আছে, কাজে ওইটা সামনে রেখেই আমি দেখবো। কাজে বই লিখলে আর নাম লাগবে না। এটা তো আপনাদের টেক্সট বুক, কাজে এটা থেকে লিখলে
কিছু লিখে লাগবে। তো নাজমুন, আপনি তো অনেক কিছু পড়িয়েছিলেন, মনে আছে এই প্রথম লেকচারে? জি স্যার। কিন্তু আপনার বেশি কিছু মনে রাখা লাগবে না, শুধু রিসার্চ প্রসেস বলতে কি বুঝেন। তারপরে সাথে ইন এডিশন আপনার মনে আছে আপনি বলেছিলেন স্টেজেস অফ দ্য রিসার্চ প্রসেস। জি স্যার। এখানে ছোট করে আমি স্লাইডটা বানিয়েছি, এটা লিখলেও হবে, অথবা যদি বই বলেন, বইতে যেভাবে স্টেজেস গুলি বলা আছে রিসার্চ প্রসেসে সেটা বললেও হবে। আপনার এরকম একটা এরকম ভাবে দিতে পারেন অ্যারো চিহ্ন দিয়ে, অথবা জাস্ট এসব টেবিলের দরকার নেই। প্রবলেম অবলিক কোশ্চেন আইডেন্টিফাই। প্রবলেম মানে রিসার্চ প্রবলেম। এই রিসার্চ প্রবলেম আমি অলওয়েজ বলছি, এরপরে আমাদের ক্লাস টেস্ট নিব হোয়াট ইজ দ্য রিসার্চ কোশ্চেন। আপনার স্যার এগুলো তো শুধু নাম লিখলেই হবে হ্যাঁ না? হ্যাঁ, নাম আর কিচ্ছু না, জি কোনো স্যার। ডিসক্রিপশনের দরকার নেই, কারণ আপনাকে 8টা প্রশ্নের উত্তর দিতে হবে 1 ঘন্টা। কাজে শুধু নাম, জি স্যার। স্টেজেস অফ রিসার্চ প্রসেস, শুধু নাম, কোনো ব্যাখ্যা ট্যাখ্যা কিছু দরকার নেই, আপনাদের লাইফ ইজি করার জন্য। শারমিন আমাকে রিকোয়েস্ট করেছিল, সাইফ রিকোয়েস্ট করেছিল, ঠিক না? রিকোয়েস্ট আমি এইভাবেই আপনাদেরকে মানে রক্ষা করলাম, শুধু নাম ইভেন এরকম টেবিল করতে হবে না, আপনি খালি নামটা লিখে অ্যারো চিহ্ন দিয়ে যান, অথবা ডান দিকে দেন ইচ্ছা। তো প্রথমে রিসার্চ প্রবলেম অর রিসার্চ কোশ্চেন আইডেন্টিফাই করলেন। আপনারা অলরেডি রিসার্চ প্রবলেম আইডেন্টিফাই করেছেন ক্লাস টেস্ট 1 এ। এরপরে ক্লাস টেস্ট 2 থাকবে রিসার্চ কোশ্চেন অর হাইপোথিসিস, যেটা অ্যাপ্লিকেবল হয়, এন্ড অবজেক্টিভস। যেমন অবজেক্টিভ আর এখানে লেখা লাগবে না, রিসার্চ প্রসেসে রিসার্চ প্রবলেম অবলিক কোশ্চেন আইডেন্টিফাই, এটা একটা স্টেজ। আরেকটা স্টেজ হলো যে যদি কোনো হাইপোথিসিস ফর্ম করা যায়, সাধারণত অ্যানালাইটিক স্টাডি হইলে আমরা হাইপোথিসিস ফর্ম করি, ডেসক্রিপটিভ স্টাডি হইলে আমরা খালি এইটা করলেই চলে, এটার পরে আমরা রিসার্চ প্ল্যান ডিজাইনে চলে যেতে পারি। তো যেহেতু কেউ বোথ ডিসক্রিপটিভ এন্ড অ্যানালাইটিক স্টাডি করবে, অনেক সময় তারা রিসার্চ কোশ্চেন এবং হাইপোথিসিস দুইটাই লিখতে পারে। সেই জন্য আপনি দিতেও পারেন হাইপোথিসিসটা, নাও দিতে পারেন, আপ টু ইউ। মেইন হলো রিসার্চ প্রবলেম কোশ্চেন, তারপরে রিসার্চ প্ল্যান ডিজাইন, এটা আরেকটা স্টেজ। আপনি ডিজাইন করবেন কি ধরনের স্টাডি করবেন, এটা কি কোয়ান্টিটেটিভ না কোয়ালিটেটিভ। তারপরে ডেটা কালেকশন করবেন, এটা আমরা এখনো পড়াই নাই, এটা পরে পড়াবো, মেথডস অফ ডেটা কালেকশন, কিন্তু এটা একটা স্টেজ। ডেটা কালেকশনের পরে আপনি ডেটাটা অ্যানালাইসিস করবেন, এটা আরেকটা স্টেজ। তারপরে আপনি কনক্লুশনে যাবেন। কাজে এই কয়টা স্টেজ আছে রিসার্চ প্রসেসে, এটাকে যদি আপনি আরো কয়েকটা ভেঙেও লেখেন, কিন্তু অ্যাটলিস্ট এগুলো যদি থাকে মাঝখানে তাও হবে, কেমন? অথবা আপনি যদি 1-2টা বেশিও লিখেন, কোনো সমস্যা নেই, কেমন? খালি নাম লিখে যাবেন, কোনো ডিসক্রিপশন। এখন রিসার্চ মেথোডোলজি বা রিসার্চ করতে গেলে এটা একটা প্রথমে মনে রাখবেন যে রিসার্চ আইডিয়াটা কোত্থেকে আসবে আপনার মাথায়, আপনি যে রিসার্চ চিন্তা করবেন আইডিয়াটা কোত্থেকে আসবে। প্রফেশনাল এক্সপেরিয়েন্স, আপনি অতীতে কাজ করেছেন এটার উপর, বা বর্তমানে যেখানে কাজ করেন সেটার উপরে আপনার কিছু একটা সমস্যা পাচ্ছেন, সেখান থেকেও আপনি আইডিয়া নিতে পারেন যে ওইটার উপরে আমি গবেষণা করব। অথবা আপনারা বিএসসি তে আগে যেখানে লেখাপড়া করেছেন সেখানে কোনো থিসিস করেছিলেন, প্রজেক্ট করেছিলেন, সেটার থেকেও আপনার আইডিয়া আসতে পারে। বর্তমানে পেপার পড়ে কোনো বার্নিং কোশ্চেন যদি আপনার মাথায় থাকে, ওইটার থেকেও করতে পারেন, অথবা লিটারেচার রিভিউ করে অতীতে যারা করেছে কাজ ওইটা রিভিউ করে আপনি আসতে পারেন। অথবা কোনো মিটিং এ গিয়েছেন আইসিটি রিলেটেড, কনফারেন্সে গিয়েছেন, সেখানে আলোচনা হয়েছে, ওইটা তারা বলছে এটা ইম্পর্টেন্ট, ওইটার উপরে আপনার আইডিয়া আসতে পারে। অথবা আপনাদের নিজেদের মধ্যে কোনো ডিসকাশনের মাধ্যমে এটা আইডিয়া আসতে পারে। বিভিন্ন ভাবে রিসার্চ আইডিয়া আসতে পারে। তবে আমরা সবসময় ছাত্রদের জন্য প্রেফার করি অতীতের কাজ, আগের সিনিয়র বড় ভাইদের থেকে আলোচনা করে, এগুলির থেকে আপনার আইডিয়া। তারপরে জিনিসটা হলো রিসার্চ টপিকটা কিসের উপরে আমি কাজ করব। এখন কথা হলো রিসার্চ টপিক বলতে আমি কি বুঝি।
what is the research topic? Research topic is a subject or issue that a researcher is interested in when conducting research. আপনি যদি কোনো বইতে আরো ভালো সুন্দর পান ওইটাও দিতে পারেন, কোনো সমস্যা নেই। তারপরে আমরা বলি যে একটা ভালো রিসার্চ টপিক এটা এমন একটা কিছু হবে যেটা ডিপলি ইন্টারেস্ট থাকবে আপনার এবং সায়েন্টিফিক্যালি অরিজিনাল এন্ড সিগনিফিকেন্ট হবে এবং এটা আপনি আপনার সময়ের মধ্যে ম্যানেজ করতে পারবেন। এটা করতে যদি 2-3 বছর লাগে তাহলে দরকার নাই, আপনি এই সময়ের মধ্যে পারবেন না, আপনার টাইমের মধ্যে ম্যানেজ হবে। এটাই মানে একটা গুড রিসার্চ টপিক শুড বি সামথিং দ্যাট ওয়ান ইজ ডিপলি ইন্টারেস্টেড ইন, scientifically original and significant and manageable within the study time frame. A well-defined research topic is the starting point of every successful research project. একটা ভালো রিসার্চ টপিক এবং এটা ওয়েল ডিফাইন্ড, এটা একটা গুড স্টার্টিং পয়েন্ট। চুজিং এ টপিক ইজ এন অনগোয়িং প্রসেস। এই যে আপনারা অনেকে বলছেন স্যার এই টপিকে কি রাখবো যখন আমরা প্রজেক্ট করব, থিসিস করব, এটা একটা অ্যাকচুয়ালি অনগোয়িং প্রসেস। আপনি পড়তে পড়তে যদি আছে ভালো টপিক পান আপনি চেঞ্জ করতে পারেন। এখন হলো শুধু শিক্ষা, একটা টপিক কি, এই টপিকটা কখন আমরা এটাকে ইম্পর্টেন্ট বলবো, আমাদের কাজের সাথে রিলেভেন্ট কিনা, এইসব চিন্তা করে আপনি একটা টপিক চিন্তা করবেন। এখন বুঝার জন্য পড়ছেন, আগামী সেমিস্টারে আপনি যখন প্রজেক্ট করবেন তখন সত্যি সত্যি আপনি যেটা ইন্টারেস্টেড ওইটাতে করবেন। এখন যেটা করছেন এটা রাখতেও পারেন, নাও রাখতেন, ইট ইজ আপ টু ইউ। So choosing a topic is an ongoing process by which researchers explore, define and refine their ideas. What makes a good topic? Good topic of research. A good topic is broad enough that you can find enough information on the subject, but focused enough, which is focused enough that you are not overwhelmed with too much information. এটা ফোকাস হবে, আপনি যদি অনেক বেশি ইনফরমেশন নিতে যান তাহলে সময়ে ম্যানেজ করতে পারবেন না। কাজে এটা স্পেসিফিক করবেন, ফোকাস করবেন, ওই অবজেক্টিভ গুলি ওইভাবে লিখতে এবং এটা আপনার কাছে ইন্টারেস্টিং, আপনার কাছে হলে আপনার রিলেটেড অন্যদের কাছেও হবে। কিপ ইন মাইন্ড গুড রিসার্চ টেকস টাইম এন্ড এফোর্ট। Potential research topic. When you are looking at a potential topic, ask yourself 5 questions. যখন আপনি টপিক চিন্তা করেন, what exactly should I be learning about it? Who specifically will you focus? Is it particular organization or students or governments? What are the most important issues at stake? What are the different factors involved? Where is the topic relevant? Will you focus on Bangladesh or in a division or in an organization, or you will compare between two things or two organizations? When did the situation or event start? Is it ongoing? How recent should your sources be to be useful? আমরা সাধারণত রিসেন্ট জিনিসের উপরে করি, কারণ এটা মানুষের সমস্যা এবং রিসেন্ট সমস্যা, এটাকে আমরা সলভ করার চেষ্টা করি। কেন এই কাজটা করবেন এই প্রশ্ন নিজে নিজে মনে করবেন যে আমি কেন এই প্রজেক্ট করছি, কেন আপনি এটাতে ইন্টারেস্টেড হলেন, হোয়াট ইন্টারেস্টস ইউ অ্যাবাউট ইট, why do you want to write about it or want to study about it? এই প্রশ্নগুলি অ্যাকচুয়ালি টপিক যখন ঠিক করবেন এটা নিজেকে নিজে করবেন, করে এগুলির উত্তর আপনাকে আস্তে আস্তে রিফাইন করতে দিবে আপনার টপিকটা। নেক্সট স্টেপ অফ রিসার্চ টপিক, once you can answer the who, what, when, where and why, you typically will have a good idea of an effective narrowed version of your original broad topic. Then primary decision on research topic, the process involved is defining the problem.
কেমন? এই যে আপনারা আপনাদের প্রবলেমটা ক্লাস টেস্ট 1 এ লিখছেন, এই যে আপনারা প্রথমে একটা এরিয়া চিন্তা করছেন, টপিক চিন্তা করছেন। ওই টপিকের উপরে আপনি আপনার রিসার্চ প্রবলেমটা ডিফাইন করেছেন। অলরেডি আপনারা এটা করেছেন। ওইটা আর আমি আপনাদেরকে করতে দিচ্ছি না। কিন্তু এই দেখেন রিসার্চ টপিক তারপরে প্রবলেমে আমরা আসছি। হ্যাঁ, তারপরে আপনি এটাকে একটা প্রশ্ন আকারে লিখবেন প্রবলেমের পরে। দেন you will phrase your narrowed topic as a research question. এবং রিসার্চ প্রবলেমটা লেখার পরে আমরা রিসার্চ কোশ্চেনটা লিখি বা একটা হাইপোথিসিস লিখি যে আসলে আমি কি প্রশ্নের উত্তরে এই প্রবলেম থেকে বের করতে চাচ্ছি। কিন্তু আগে আমাকে প্রবলেমটা ডিফাইন করতে হবে। তো সেই জন্য বললাম ক্লাস টেস্ট 1 এ আপনারা রিসার্চ প্রবলেমটা ডিফাইন করেছেন। ক্লাস টেস্ট 2 তে তখন বলা হবে নাও ইউ formulate a research question from your research problem অথবা write a research hypothesis from your research problem, and you will also need to write down your objectives. Objectives মানে হলো এই প্রজেক্টে বা এই রিসার্চে আপনি কি কি করবেন, এগুলিও আপনাকে লিখতে হবে। এগুলি আপনার ক্লাস টেস্ট 1 2 3 এরকম ভাবে থাকবে। তাহলে এখন দেখেন আপনার প্রবলেম কিন্তু অলরেডি আপনারা লিখেছেন। আবার আপনারা এখন শুনেন রিসার্চ প্রবলেমটা কি। The second and the most important step in research is the research problem. কাজে কেউ যদি রিসার্চ প্রবলেম ভালো করে লিখতে পারে, বলা হয় যে সে রিসার্চের অর্ধেক করে ফেলেছে। কাজে আপনার রিসার্চ প্রবলেমটা যদি সুন্দর করে ক্লাস টেস্ট 1 এ লিখতে পারেন, আপনি রিসার্চের অর্ধেক করে ফেলেছেন। এটা ওয়াইজ ম্যানরা বলে। And nature of the problem determines the type of study to conduct. এই প্রবলেমটাই ডিটারমিন করবে কোন ধরনের স্টাডি আপনি করতে যাবেন। এটা কি কোয়ান্টিটেটিভলি করবেন না কোয়ালিটেটিভ স্টাডিতে যাবেন। এই রিসার্চ প্রবলেমে আপনারা এটাও লেখা উচিত why this research problem is important. এটা আপনার মানে নিজের মনেও প্রশ্ন থাকতে হবে কেন এই প্রবলেম ইম্পর্টেন্ট। এটা সম্বন্ধে দুই এক লাইন লেখা ভালো। রিসার্চ প্রবলেম because it establishes importance of your topic of research. It will create reader interest. অন্য যারা পড়বে তাদের ইন্টারেস্ট ক্রিয়েট করবে। It will focus readers attention. How study will add to literature. মানে আপনার কন্ট্রিবিউশনটা কি হবে এই কাজের মাধ্যমে আপনার ফিল্ডে। এগুলি রিসার্চ প্রবলেমের কথা। কেমন? এখন আসি যে যেটা এতদিন বলি নাই যে রিসার্চ প্রবলেমটা দুই রকম হইতে পারে ওই রিসার্চ টাইপের মধ্যে। একটা কোয়ান্টিটেটিভ রিসার্চ প্রবলেম আর একটা কোয়ালিটেটিভ রিসার্চ প্রবলেম। এই দুইটার মধ্যে ডিফারেন্স কি হয় দেখেন। আপনারা যে রিসার্চ প্রবলেমটা লিখেছেন এখন নিজেরা চিন্তা করেন ওইটা কি কোয়ান্টিটেটিভ রিসার্চ প্রবলেম হয়েছে না কোয়ালিটেটিভ হয়েছে। আপনি দুই ভাবেই আগাইতে পারেন আপনার গবেষণায়। হ্যাঁ, তো কোয়ান্টিটেটিভ যদি রিসার্চ প্রবলেম হয় তাহলে আপনি ভেরিয়েবল মেজার করবেন। ওইখানে পরে আপনার আরেকটা প্রশ্ন থাকবে, হয়তো ফাইনাল পরীক্ষা থাকবে যদি ক্লাস টেস্টে না দিতে পারি, যে আপনার রিসার্চ প্রবলেমে আপনার ডিপেন্ডেন্ট ভেরিয়েবল কি বা আউটকাম ভেরিয়েবল কি, এবং সেখানে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল গুলি কি কি হইতে পারে। কোয়ান্টিটেটিভ রিসার্চ প্রবলেম যদি হয়ে থাকে তাহলে সেখানে ভেরিয়েবল মেজার করতে হবে। ভেরিয়েবলের মধ্যে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল এগুলি আইডেন্টিফাই করতে হবে। এবং you will assess the impact of these variables on an outcome. মানে ডিপেন্ডেন্ট ভেরিয়েবলটা কি হবে। Then you will test broad explanation. এগুলি কোয়ান্টিটেটিভ এর জন্য। Then you will apply results to a large number of people. আপনি একটা স্যাম্পলের উপরে কাজ করবেন, কাজ করে বলবেন যে আমার এই রেজাল্ট এরকম আরো অনেক মানুষের উপরে বা অনেক অর্গানাইজেশনের উপরে অ্যাপ্লাই করা যাবে, কারণ এটা জেনারেলাইজেবল।
এগুলি হলো কোয়ান্টিটেটিভ রিসার্চ প্রবলেমের ক্যারেক্টারিস্টিক্স। কোয়ালিটেটিভ প্রবলেম হলো learn about the views of the people you plan to study. আপনি মানুষের ভিউ জানবেন, অপিনিয়ন জানবেন। এই জন্য ডেটা কালেকশন মেথডটাই ডিফারেন্ট। এটা আমরা ক্লাস নেব পরবর্তীতে মিড টার্মের পরে। কোয়ালিটেটিভ ডাটা কালেকশন মেথড কি কি আছে, ওখানে ইনডেপথ ইন্টারভিউ আছে, এফজিডি আছে। এগুলি জাস্ট নাম বললাম, এই পরীক্ষায় এগুলি লাগবে না নামটা। এই পরীক্ষায় শুধু এমন হইতে পারে যে কোয়ান্টিটেটিভ এবং কোয়ালিটেটিভ রিসার্চ প্রবলেমের মধ্যে ডিফারেন্সটা কি। লার্ন অ্যাবাউট দ্য ভিউজ অফ দ্য পিপল ইউ প্ল্যান টু স্টাডি, এটা কোয়ালিটেটিভ। অ্যাসেস এ প্রসেস ওভার টাইম, একটা প্রসেসকে অ্যাসেস করা ওভার টাইম, এটাও কোয়ালিটেটিভ রিসার্চের ক্যারেক্টারিস্টিক্স। And then you will generate theories based on participant perspective. যারা আপনার রিসার্চের পার্টিসিপেন্ট তাদের পার্সপেক্টিভ অনুযায়ী আপনি থিওরি জেনারেট করবেন। Obtain detailed information about a few people or few research site or few organization. এখানে স্যাম্পল খুব কম থাকে, কিন্তু যে কয়টা থাকে এটা সম্বন্ধে ডিটেইল ইনফরমেশন আপনার নিতে হবে। এই দুইটাই হলো পার্থক্য প্রবলেমের দিক দিয়ে। আপনি এখন চিন্তা করে দেখেন আপনারটা কি ধরনের প্রবলেম ডিফাইন করেছিলেন, বা আগে না করলে এখন আস্তে আস্তে করবেন। এই প্রবলেম টপিক এগুলি জানতে গেলে, আরো ভালো করে বুঝতে হলে আমাদেরকে অ্যাকচুয়ালি বই পড়তে হবে, জার্নাল পড়তে হবে, আর্টিকেল পড়তে হবে। এই জন্য আপনাদের একটা ইম্পর্টেন্ট টপিক হলো লিটারেচার রিভিউ। এটা কে জানি আমাদেরকে ক্লাসে পড়িয়েছিল, লিটারেচার রিভিউ কি। এটা কিন্তু একটা ক্লাস হয়েছিল, একটা লেকচার লিটারেচার রিভিউ ছিল। আচ্ছা যাক, যদি নাও থাকে এই স্লাইডটা ইম্পর্টেন্ট। Why literature review is important in research? Because it prevents duplication. আগে যদি কেউ এই কাজটা করে থাকে, আপনি হুবহু ওইটারে কপি করবেন না। কাজে এই জন্যে আগে কি কি কাজ কে করেছে এটা আপনাকে পড়তে হবে, যাতে আপনি হুবহু ওইটাকে কপি না করেন। কাজে লিটারেচার রিভিউ করলে ডুপ্লিকেশন হওয়ার চান্স কম। It enhance the foundation of knowledge on the research topic. আপনি যে টপিকের উপরে কাজ করতে চাচ্ছেন, যে প্রবলেমের উপরে কাজ করতে চাচ্ছেন, এটাকে ভালো করে বোঝার জন্য এটার উপরে যত কাজ আছে, অতীতে যত হয়েছে, যে সালে হোক, সব পড়বেন, তাহলে নলেজ গ্যাদার করবে। Researcher can get ideas about inconsistencies like gaps in research. আগে যারা কাজ করেছে তাদের ওখানে কি গ্যাপস ছিল, কনফ্লিক্টস ইন প্রিভিয়াস স্টাডিজ, তাদের স্টাডিতে কি ধরনের কনফ্লিক্ট ছিল, তারা কিন্তু এগুলি লিখবে, লিখতেই হবে। এবং কোন প্রশ্ন আনরিজলভ অর লেফট ফ্রম প্রিভিয়াস রিসার্চ, তারা কিন্তু বলবে আমরা সব প্রশ্নের সমাধান করতে পারি নাই, এতটুকু করতে পেরেছি, এতটুকু পারি নাই। যেটা তারা পারে নাই, এটাই আপনার শুরু হবে, আপনার কাজের শুরু। You can get idea about need for additional research from their work. You can identify the relationship of one's context to others' work. এই সমস্ত জিনিসগুলির জন্য আমাদের লিটারেচার রিভিউ করতে হতে পারে। সো হোয়াই লিটারেচার রিভিউ ইজ ইম্পর্টেন্ট ইন রিসার্চ, এরকম ভাবে কয়েকটা পয়েন্ট লিখবেন। এই কথাগুলি যদি আপনাদের কাছে ক্লিয়ার মনে না হয়, ফরগেট ইট। আপনারা আরো সহজ করে, সুন্দর করে নিজের ভাষায়, ওইটাই আমি চাই। আসলে আমি চাই না হুবহু এই কথাগুলি আপনারা লিখেন যে স্লাইডে যা আছে, আপনারা আপনার নিজের ভাষায় সুন্দর করে যেভাবে বুঝাইতে পারেন এইভাবে। এটাই পরীক্ষাটা আসে। প্রশ্ন তো সবাই জানবেন, উত্তরও আপনাদের কাছে থাকবে, কিন্তু পরীক্ষাটা হলো আপনার নিজের ভাষায় সহজ করে সুন্দর করে লাগবেন। আর নিজের ভাষায় লিখলে একটু ভুল হইতে পারে ভাষা, তাতে কিছু আসে যায় না, বুঝাইতে পারলি কেমন। আর যদি এইটা কপি আর পেস্ট করে দেন, তাহলে আমরা বুঝি যে এটা নকল করছে। এমন এই নকল করছে এই ধারণা যেন এক্সামিনার না পায়। এই যে লিখা কম, কয়েকটা পয়েন্ট লিখে দিলে হবে, বেশি লিখা নেই। এখন আসেন
রিসার্চ প্রবলেম আপনারা জানেন এবং লিটারেচার রিভিউ করে আপনার প্রবলেম সম্বন্ধে আরো নলেজ নিলেন। এখন আপনার চিন্তা করবেন, এই যে লোক চিন্তা করতেছে যে তার রিসার্চ কোশ্চেনটা কি। কেমন? রিসার্চ প্রবলেমটা আমরা এভাবেও বলতে পারি, রিসার্চ প্রবলেম ইজ এ কোশ্চেন দ্যাট এ রিসার্চার ওয়ান্টস টু আনসার or a problem that a researcher wants to solve. So identification and formulation of research problem is the first step in the research process. এটাই অলরেডি আপনারা ক্লাস টেস্ট 1 এ করেছেন। আপনারা আইডেন্টিফিকেশন এবং ফর্মুলেশন অফ দ্য রিসার্চ প্রবলেম করেছেন ফার্স্ট স্টেপ। ক্লাস টেস্ট 2 তে আপনারা এটা নিয়ে চিন্তা করবেন এই লোকের মতো। কেমন? এখন আপনারা চিন্তা করবেন এই প্রবলেমের উপরে আমি রিসার্চ কোশ্চেন কি বানাইতে পারি। It is believed that most of the good research studies needs lot of time for selection of research problem. রিসার্চ প্রবলেম সিলেকশন করতে অনেক সময় লাগে। তা আপনাদেরকে কংগ্রেচুলেশন, আপনারা অলরেডি একটা রিসার্চ প্রবলেম সিলেকশন করে ফেলছেন। কেউ তো 6 মাসেও পারে না। কি ইসের উপরে করবে এটা চিন্তা করতে করতে তার সময় চলে যাবে। কাজে গুড, অলরেডি ইউ আর এহেড। এটা হলো এই প্রশ্ন নিয়ে আপনি যখন চিন্তা করবেন যে আপনি যে প্রবলেমটা বিভিন্নভাবে আপনি প্রবলেমটা নিয়ে চিন্তা করতে পারেন, এটার কোন দিক রিসার্চ কোশ্চেনে লিখবেন এবং এটা নিজেরা একটু পড়ে নিয়েন, এটা মানে জাস্ট নলেজের জন্য। এখন আসেন রিসার্চ কোশ্চেন আপনাকে ডেভেলপ করতে গেলে যেটা ক্লাস টেস্ট 2 হবে, কি চিন্তা করতে হবে? চুজ এন ইন্টারেস্টিং জেনারেল টপিক, এটা অলরেডি করে ফেলছে। ডু সাম প্রিলিমিনারি রিসার্চ অন ইউর জেনারেল টপিক, কিছু লিটারেচারও আপনারা আসলে পড়েছেন এটা পড়ার জন্য। কনসিডার ইউর অডিয়েন্স, আপনার অডিয়েন্স কারা হবে, মানে ওই রিসার্চে আপনি কারা আপনার পার্টিসিপেন্ট। নিজে নিজে ওই প্রশ্নগুলি, যে কতগুলি প্রশ্ন আগে বলেছিলাম হোয়াট, হু, হোয়ার, এই প্রশ্নগুলি উত্তর খোঁজার চেষ্টা করেন, তাহলে বুঝবেন এটা। তারপরে আপনি নিজেকে নিজে প্রশ্ন করেন, ইজ ইউর রিসার্চ কোশ্চেন ক্লিয়ার, আপনার রিসার্চ কোশ্চেনটা আপনার কাছে ক্লিয়ার কিনা। ইজ ইউর রিসার্চ কোশ্চেন ফোকাসড, এটা ফোকাস কিনা। ইজ ইউর রিসার্চ কোশ্চেন স্পেসিফিক, এটা স্পেসিফিক কিনা। ইজ ইউর রিসার্চ কোশ্চেন কমপ্লেক্স, এটা কি কমপ্লেক্স হয়ে গেল। এই কমপ্লেক্স আমরা চাই না, কমপ্লেক্স হলে এটাকে সিম্পল করে ফেলতে হবে। হ্যাঁ, তারপরে আপনি কোনো হাইপোথিসিস ফর্মুলেট করতে পারেন কিনা, সবসময় যে পারবেন তা না, কারণ একটা রিসার্চ না করে হাইপোথিসিস জেনারেট করা যায় না। যদি কোনো কাজ অলরেডি করা থাকে সেখান থেকে একটা হাইপোথিসিস ফর্মুলেট করা যায়। তো রিসার্চ কোশ্চেন নিয়ে, রিসার্চ কোশ্চেনের কিছু ক্রাইটেরিয়া আছে। হোয়াট আর দ্য ক্রাইটেরিয়া অফ দ্য রিসার্চ কোশ্চেন? দেয়ার আর 5 ক্রাইটেরিয়া। দেখেন এই শব্দগুলি যদি আপনি, এই ক্রাইটেরিয়া 5টা, কিন্তু এই প্রথম অক্ষর দিয়ে যদি একটা শব্দ তৈরি করেন কি হবে বলেন? যে লাল অক্ষরগুলি দিয়ে যদি একটা শব্দ তৈরি করেন, ফাইনাল, এইটা মনে রাখলেই আপনার ক্রাইটেরিয়া গুলি মনে থাকবে। রিসার্চ কোশ্চেনের ক্রাইটেরিয়া কি? ফাইনারের এফ, এফ মানে ফিজিবল, ফিজিবল ইন টার্মস অফ আপনার পার্টিসিপেন্ট বা সাবজেক্ট, আপনার রিসোর্স এবং আপনার টাইম আছে কিনা, মানে উইদিন ইউর টাইম। যেমন আপনাদের যে টাইম প্রজেক্টের জন্য লিমিটেড, বলে দেওয়া আছে যে এই 1 মাস বা 2 মাসের মধ্যে শেষ করতে হবে। কাজে এই টাইমের মধ্যে আপনি কোনটা করতে পারবেন, বড় কিছু চিন্তা করবেন এবং এটা ডেটা অ্যাভেলেবল কিনা, এইগুলি মানে ফিজিবিলিটি। এটা ইন্টারেস্টিং কিনা, মানে আপনার কাছেও ইন্টারেস্ট ক্রিয়েট করে, অন্যদের কাছেও এটার ইন্টারেস্ট আছে। এটাও মানে রিসার্চ কোশ্চেনটার একটা ক্রাইটেরিয়া, এটা ইন্টারেস্টিং হলে ভালো। নোবেল, যেমন এই যে আমরা বলি না নোবেল ভাইরাস, নোবেল করোনা ভাইরাস, নতুন, এটা নোবেল মানে নতুন, ইন রিলেশন টু প্রিভিয়াস ফাইন্ড। এথিক্যাল, এই যে এথিক্স পড়েছেন আপনারা আজকে, শবনম আরো কিছু আইসিটি রিলেটেড এথিক্স একটা রিপোর্ট আমাদেরকে পড়াবে। কাজে আমরা যা কিছু করি এটা কিন্তু জনগণের মঙ্গলের জন্য, সেটাই এথিক্স। এটা সোশ্যাল ভ্যালু, এটা সেফ, এইসব চিন্তা করে আমরা এটা মানে বানাই।
এটা মানুষকে ডেস্ট্রয় করার জন্য না, ক্ষতি করার জন্য। রেলিভেন্ট আমাদের দেশের পলিসির সাথে, আমাদের আইসিটি পলিসির সাথে এটা রেলিভেন্ট কিনা, এবং এগুলি চিন্তা করে রিসার্চ কোশ্চেনটা তৈরি হয়। এটা কি জাস্ট কিছু না, এই যে পরীক্ষার প্রশ্ন বানাই এরকমই একটা প্রশ্নবোধক চিহ্ন থাকবে। কিন্তু এই ক্রাইটেরিয়া গুলি মাথায় রাখলে ভালো, কিন্তু এগুলি সব যে ফুলফিল করে এমন না। কিন্তু থিওরিটিক্যাল বইয়ের মধ্যে বলা আছে যে তোমরা এগুলি চিন্তা করো, যে প্র্যাকটিক্যাল করতে গেলে আমরা যে একদম 5টাই ফুলফিল করতে পারি তা না, যে কয়টা পারি। কিন্তু যদি আপনাকে প্রশ্ন দেওয়া হয় হোয়াট আর দ্য ক্রাইটেরিয়া ফর ডেভেলপিং এ গুড রিসার্চ কোশ্চেন, তাহলে কিন্তু পরীক্ষার জন্য 5টাই লিখতে হবে। জাস্ট নাম, কিন্তু আপনাদের আর কোনো মানে ব্যাখ্যা করতে হবে। এই রিসার্চ পুরার মেথোডোলজি বলেন, আমাদের এই সাবজেক্টটা বলেন, এটা একটা সাইকেল। যেমন আপনার একটা রিসার্চ কোশ্চেন জেনারেট হবে আপনার মাথায়, হ্যাঁ, এবং এটা একটা প্রবলেম থেকে জেনারেট হবে। তারপরে আপনি ওই যে আমাদের বইয়ের চ্যাপ্টার 3, 4 এগুলো যদি পড়েন, প্রবলেমটা কি আপনি ভালো বুঝবেন। অলরেডি প্রবলেম আপনারা ডিফাইন করে ফেলছেন। এখন আপনারা রিসার্চ কোশ্চেন করবেন এবং কোন ডিজাইনে করবেন, এটা কি কোয়ান্টিটেটিভ করবেন না কোয়ালিটেটিভ করবেন, এই ডিজাইনে যাবেন। আমরা কি রিসার্চ ডিজাইন পড়িয়েছিলাম, মনে পড়ে? কেউ কি লেকচার তৈরি করেছিল কোয়ান্টিটেটিভ রিসার্চ, কোয়ালিটেটিভ রিসার্চ? আচ্ছা, যদি নাও পড়েন, এই পরীক্ষার জন্য খুব একটা দরকার নাই, ফাইনালের জন্য আমরা আবার পড়াবো। তারপর একটা প্ল্যান করতে হয়, এবং এটা রিয়েল ওয়ার্ল্ড এর সাথে কতটুকু সামঞ্জস্য এটা চিন্তা করতে হয়। এটার থেকে ডেটা বের করতে হয়, ভেরিয়েবল আইডেন্টিফাই করতে হয়, এটা রিলেশনশিপ বের করি আমরা ভেরিয়েবলের মধ্যে, আবার একটা কনক্লুশন ড্র করি, আবার এখান থেকে আরেকটা রিসার্চ জেনারেট হয়। কাজে এটা একটা সাইকেল, আনএন্ডিং। কোনো সময় বলতে পারি না যে শেষ করেছি, সব সময় অতৃপ্তি। তো আমরা এতক্ষণ রিসার্চ কোশ্চেন বললাম। রিসার্চ কোশ্চেন করে কোনো রিসার্চ করার পরে আমরা একটা হাইপোথিসিস জেনারেট করি। তাহলে হাইপোথিসিসটা কি? Hypothesis is considered as an intelligent guess or prediction that gives direction to the research to answer the research question. A hypothesis is a formal tentative statement. আপনারা এত কিছু যে কোনো একটা লিখলেই হবে। যখন পরীক্ষা যদি বলে what do you mean by hypothesis, তখন শুধু একটা, যেটা আপনার কাছে ভালো লাগে। A hypothesis is a formal tentative statement of the expected relationship between two or more variables under study. এই সেন্টেন্সটা লিখলেও হবে। এবং অথবা আরো সহজ করে যদি বলতে পারেন আপনি লিখতে পারেন, অথবা এইটাও বলতে পারেন, a hypothesis helps to translate the research problem and objective into a clear explanation or a prediction of the expected results or outcomes of the study. এগুলো সবই হাইপোথিসিসের ডেফিনেশন। এবং হাইপোথিসিস কোত্থেকে আসে? আপনার রিসার্চ প্রবলেম থেকে আসবে, লিটারেচার রিভিউ করলে পাবেন, বা একটা কনসেপচুয়াল ফ্রেমওয়ার্ক থেকে পাবেন। তো হাইপোথিসিস কিন্তু একটা সেন্টেন্স, এটা কোশ্চেন না। যেমন হাইপোথিসিস এক্সাম্পল, রিসার্চ কোশ্চেন যদি এটা হয়, ইজ এ হ্যাপি ওয়ার্কার এ প্রোডাক্টিভ ওয়ার্কার? একজন হ্যাপি ওয়ার্কার, প্রোডাক্টিভ ওয়ার্কার, এটা আপনার প্রশ্ন। এটা আপনি এখন রিসার্চ করে দেখবেন। তো রিসার্চ কোশ্চেন কিন্তু অলওয়েজ দেখেন কোশ্চেন মার্ক। আর যদি আপনি এইটাকে আপনি মোটামুটি আপনার অবজারভেশন আছে যে হ্যাঁ, যারা অর্গানাইজেশনে কাজ করে, যারা হ্যাপি এবং ওয়ার্কাররা যদি হ্যাপি থাকে, আপনার অর্গানাইজেশনের প্রোডাকশনও ভালো হয়। এটা যদি আপনার অবজারভেশন থাকে, আপনি আর রিসার্চ কোশ্চেন লিখবেন না, হাইপোথিসিস দিয়ে শুরু করবেন। এইটাকে যদি হাইপোথিসিস লিখতে যান, তাহলে আপনাকে প্রশ্ন না দিয়ে একটা স্টেটমেন্ট লিখতে হবে, তখন এইটা হাইপোথিসিস। এইচও মানে নাল হাইপোথিসিস। আমরা এগুলিতে যাচ্ছি না, আমরা শুধু বলবো হাইপোথিসিস। আমরা একটা জটিলতায় যাব না, কত ধরনের হাইপোথিসিস ওটা তো যাব না। আমরা বলবো হাইপোথিসিস হলো happier workers are more productive than unhappy workers. তাহলে একই জিনিসের রিসার্চ কোশ্চেন যদি আমি লিখি,
আমি উপরেরটা লিখবো, আর এটাকে যদি আমি হাইপোথিসিস আকারে লিখি, এরকম একটা সেন্টেন্স লিখবো, হ্যাপিয়ার ওয়ার্কার্স আর মোর প্রোডাক্টিভ দেন আনহ্যাপি ওয়ার্কার্স। এবং এইটা বলে আমি এখন আমার রিসার্চে টেস্ট করব, অ্যানালাইটিক স্টাডি করব, তখন আমার মানে হাইপোথিসিস দরকার। আরেকটা এক্সাম্পল, সাহেব এটা পড়ে শোনান তো, এই রিসার্চ কোশ্চেনটা। স্যার এক্সাম্পল গুলা? হ্যাঁ হ্যাঁ, জাস্ট এই 2 নাম্বারটা, এ ডাজ, এইটা আর কিউ, does increasing the happiness of workers make them more productive? Does increasing the happiness of workers make them more productive? এখানে রিসার্চ কোশ্চেনটা এইভাবে ফ্রেজ করা হয়েছে যে ওয়ার্কারের হ্যাপিনেস যদি আপনি ইনক্রিজ করেন তাহলে তারা বেশি প্রোডাক্টিভ হয়। এইভাবে আপনি রিসার্চ কোশ্চেনটা ফ্রেজ করতে পারেন। আর এইটাকে আপনি রিসার্চ কোশ্চেন না দিয়ে যদি হাইপোথিসিস দিতে চান তাহলে কি বলবেন, পড়েন। Increasing the happiness of workers does not increase productivity. এটাও একটা হাইপোথিসিস হইতে পারে, এটারে আপনি এখন টেস্ট করবেন, এটাকে নাল হাইপোথিসিস বলে। কিন্তু ইউজুয়ালি আমরা যে কোনো সাইডে যাইতে পারি, ডাজ নট অথবা ইনক্রিজ করে, ওই যে প্রথমটা তো যাইতে পারে, হ্যাপিয়ার ওয়ার্কার আর মোর প্রোডাক্টিভ দেন আনহ্যাপি ওয়ার্কার। আর এখানে বলছি না, তারা প্রোডাক্টিভিটি ইনক্রিজ করে। তো যাই আমরা হাইপোথিসিস লিখি না কেন, আমাকে রিসার্চ করে এটাকে টেস্ট করতে হবে। হাইপোথিসিস শুড বি টেস্টেবল। এখন গুড হাইপোথিসিস, এটা কে পড়বে? যে কোনো একজন মেয়েদের মধ্য থেকে, শবনম ছাড়া, কারণ ও তো আমাদেরকে পড়াবে, অনেক কিছু তার কষ্ট হবে। এখন অন্য আরেকজন, আমি পড়তে পারি, সমস্যা কি নাম, কি নাম? স্যার স্বপ্ন। স্বপ্ন আপনি পড়বেন? আচ্ছা পড়েন, গুড হাইপোথিসিস। Good hypothesis. Constructs are clear. Relationship is clear. Population often included. Design or statistical method often clear. Mean differences compared to who related. Correlation. The word significant is unnecessary. আচ্ছা, এই কথাগুলি আমরা থিওরিটিক্যালি বলি, কিন্তু আমি মনে করি স্লাইডের থেকে আপনারা এইটা বেশি মনে রাখবেন, হাইপোথিসিস ফর্মুলেট কিভাবে করে, এটা সহজ, এটা ভুলে যান। হ্যাঁ, এই স্লাইডটা ভুলে যান, এইটা পড়বেন যে রিসার্চ কোশ্চেন হলে আমরা কিভাবে লিখবো, আবার এইটাকে যদি হাইপোথিসিস লিখি কিভাবে লিখবো। রিসার্চ কোশ্চেন হলে যদি আমরা এটা লিখে হাইপোথিসিস লিখলে এইভাবে লিখবো। একটু মনে রাখেন আপাতত এখন হাইপোথিসিস বুঝার জন্য। এখন রিসার্চ অবজেক্টিভটা কি? ঠিক আছে শবনম, আপনি পড়েন রিসার্চ অবজেক্টিভটা কি। Research objectives. Research is an organized investigation of a problem in which there is an attempt to gain solution to a problem. To get right solution of a problem, clearly defined objectives are very important. Clearly defined objectives enlighten the way in which the researcher has to proceed. অবজেক্টিভ সম্বন্ধে আমরা একটু ধারণা নিচ্ছি। নিড ফর, পড়েন। Need for objectives. The formulation of research objectives will help the researcher as follows. Focus. A clearly defined research objective will help the researcher to focus on the study. The formulation of research objectives help in narrowing down the study to its essentials. It will avoid unnecessary findings, which otherwise lead to wastage of resources. Avoid unnecessary data. The formulation of research objectives helps the researcher to avoid unnecessary
accumulation of data. For example, when the researcher is interested in identifying the presence of or absence of chosen variables but not in detail description, he can avoid collection of unwanted information. রাইট, কাজে আমরা অবজেক্টিভ যখন লিখবো তো খুব সিম্পল এবং ম্যানেজেবল ওইরকম অবজেক্টিভ লিখবো, আমরা আননেসেসারি যাতে ডেটা কালেকশন না করতে হয়। পড়েন। Need for objectives. Continuing. The formulation of research objectives will help the researcher as follows. Organization. The formulation of objectives organize the study into a clearly defined parts or phrases. Thus, the objectives help organize the study results into main parts as per the preset objectives. Gives direction. A well-formulated objective will facilitate the development of research methodology and will help to orient the collection, analysis, interpretation, and utilization of data. এগুলি অবজেক্টিভ সম্বন্ধে বোঝার জন্য কেমন? কত ধরনের রিসার্চ অবজেক্টিভ আছে? একটা হলো জেনারেল আর একটা স্পেসিফিক। এটা একটু পড়ে দেন। Types of research objective. General objectives, specific objectives. What is general objectives? General objectives are broad goals to be achieved. The general objectives of the study states what the researcher expects to achieve by the study in general terms. For example, a quasi-experimental study on the effects of poverty on education among selected cities in Bangladesh. আচ্ছা, এটা আমরা ডিজাইন এখনো পড়াই নাই, আমরা পরবর্তীতে ওইটার ক্লাস নিব। কাজে এখন শুধু আপনাদেরকে এখানে রিডিং পড়ে দিচ্ছে মাথায় রাখার জন্য, এই পরীক্ষার জন্য এটা ইম্পর্টেন্ট না। আর আপনার ক্লাস টেস্টের জন্য এই অবজেক্টিভ গুলি ইম্পর্টেন্ট। পড়েন স্পেসিফিকটা কি? Specific objectives. Specific objectives are short-term and narrow in focus. General objectives are broken into small, logically connected parts to form specific objectives. For example, to identify the relationship of poverty with age or other selected demographic variables. রাইট, তাহলে এখানে দেখেন একবারে স্পেসিফিক করে বলছে যে আমি আগে তো একটা মানে মোটামুটি একটা ব্রড কথা, a quasi experimental study on the effects of poverty on education, কিন্তু এখানে আরেকটু স্পেসিফিক, টু আইডেন্টিফাই দ্য রিলেশনশিপ অফ পভার্টি উইথ এজ, বয়সের সাথে পভার্টি সম্পর্কটা কি, অথবা এডুকেশনের সাথে, ডেমোগ্রাফিক ভেরিয়েবল মানে তার এডুকেশন, তার অকুপেশন, এগুলো কাজে স্পেসিফিক করে করে এজের সাথে কি, এডুকেশনের সাথে কি, অকুপেশনের সাথে কি, এইভাবে বের করতে হবে। এই জন্য এগুলি স্পেসিফিক। আগেরটা একটা জেনারেলাইজ কথাবার্তা, ওভারঅল, কেমন? এই জন্য এটা জেনারেল। আমরা যখন আপনারা ক্লাস টেস্ট দিবেন, আপনাদের প্রবলেমটা জেনারেল অবজেক্টিভ লিখতে হবে, স্পেসিফিক অবজেক্টিভ লিখতে হবে। এখন এই অবজেক্টিভ লিখার জন্য এই প্যারাগ্রাফটা এত বড় পড়ার দরকার নেই। অবজেক্টিভ লিখার জন্য কি ধরনের ভার্ব ব্যবহার করবে, হ্যাঁ এইটা একটু পড়ে শোনান শবনম। Yes, sir. Method of starting objectives. Objectives transform these questions into behavioral aims by using action-oriented words. Action verbs are as follows. To find out. হ্যাঁ, আপনি যখন সেন্টেন্স শুরু করবেন স্পেসিফিক অবজেক্টিভে, তখন এরকম ভার্ব দিতে হবে, টু ফাইন্ড আউট, টু ডিটারমিন, টু অ্যাসার্টেইন, টু এক্সামিন, টু মেজার, টু এক্সপ্লোর। এগুলিকে বলে অ্যাকশন ভার্ব, মানে এগুলি মেজারেবল ভার্ব। কিন্তু আমরা যদি বলি টু নো, নো মানে কতটুকু নো তার কোনো সীমারেখা নাই, সে কি মানে এটা স্পেসিফিক না। এই জন্য এই ভার্বগুলি ইউজ করার জন্য বলা হয়, এবং এগুলিকে বলা হয় স্মার্ট। স্মার্টলি লিখতে হবে,
এবং বিশেষ করে স্পেসিফিক অবজেক্টগুলি যেন স্মার্ট হয়। তো স্মার্ট আবার যদি আমরা ভাঙি, প্রথম শব্দটা এস দিয়ে হলো স্পেসিফিক, এম দিয়ে হলো মেজারেবল, এ দিয়ে অ্যাপ্রোপ্রিয়েট, আর দিয়ে রিয়েলিস্টিক, টি দিয়ে টাইম স্পেসিফিক। কাজে এই 5টা ক্যারেক্টারিস্টিক থাকে স্পেসিফিক অবজেক্টিভ। এখন এইটা স্পেসিফিক বলতে কি বোঝায়, শবনম এটা পড়ে দেন, মানে এই slide। Specific. Be precise about what you are going to achieve. Measurable. Quantify the objectives. Appropriate. Align with the needs of the target audience. Realistic. Do you have the resources to make the objective happen? Time specific. State when you will achieve the objective. টাইমের সাথে ডিপেন্ড করে। তো আমরা স্পেসিফিক অবজেক্টিভলি বলি যে এগুলি যেন স্মার্ট হয়, মানে এই ক্রাইটেরিয়া গুলি যেন ফুলফিল করে। তো বেসিক্যালি অবজেক্টিভটা আপনাদের এই নেক্সটে যে ক্লাস টেস্ট দিবেন সেটার প্রশ্ন আমি বলেই দিলাম, রিসার্চ কোশ্চেন লিখবেন আর অবজেক্টিভ। ওই যে রিসার্চ প্রবলেমটা লিখছেন এটার রিসার্চ কোশ্চেনটা কি হবে এবং অবজেক্টিভটা কিভাবে লিখবেন, জেনারেল অবজেক্টিভ কি হবে, স্পেসিফিক অবজেক্টিভ কি হবে। আগে যারা কাজ করেছে ওইগুলি দুই একটা দেখে থেকে আপনারা আইডিয়া নেন এবং এখন থেকে লিখে শুরু করেন। যেদিন ক্লাস টেস্ট দিবেন ওই দিন যেন চিন্তা না করতে হয়। কাজে আপনাদেরকে আগেই বলে রাখলাম, আগের থেকে রেডি হয়ে থাকে। আমাদের ক্লাস টেস্ট 2 এবং মিড টার্মের জন্য যা বলা দরকার আমি মোটামুটি বলে দিয়েছি, আপনাদের কোনো রকমের টেনশন করতে হবে না এবং এগুলি মোটামুটি মাথায় রাখলেই আপনারা পারবেন। আলটিমেটলি মেসেজ হলো গুড কোয়ালিটি রিসার্চ রিকোয়ার এ রিসার্চার টু ফলো সায়েন্টিফিক অ্যাপ্রোচ, এবং আমরা যা করছি সায়েন্টিফিক অ্যাপ্রোচ ফলো করে শিখছি। এবং যার জন্য আপনারা রিসার্চ মেথডোলজি ক্লাস করছেন, যে এই মেথডস অ্যাপ্লাই করে ফেলছেন, নিজের মতো করে করছেন। Researcher must follow scientific method in conducting literature review, identifying research gaps, writing problem statement, and outlining research questions and research objective. আমাদেরকে সায়েন্টিফিক মেথড ফলো করে করতে হবে নিজের ইচ্ছা মতো। দেখেন আমরা ভার্বগুলিও বলে দিচ্ছি যে কি ভাষা ব্যবহার করবে, সাহিত্যের ভাষা ব্যবহার করলে হবে না। সাহিত্য মানে আপনি মনের মধ্যে কল্পনা করে অনেক কিছু লিখতে পারেন, কিন্তু এটা মেজার করতে পারবেন না, এটাকে কোয়ান্টিফাই করতে পারবেন না, এরকম কিছু সায়েন্সে বলা যায় না। আপনি যা বলবেন যদি সেটা কোয়ান্টিটিভ হয়, মেজার করতে হবে, কোয়ান্টিফাই করতে হবে। রিসার্চার মাস্ট কেয়ারফুলি সিলেক্ট among different research design. এই ডিজাইনটা আমরা পরে পড়াবো। The selection of which depends on specific research questions and the overall objective of the study. এটা হলো কনক্লুশন। তো আমরা প্রথম থেকে যা যা পড়েছি এ পর্যন্ত, এটা সিম্পল ভাবে এবং যেগুলি আপনাদের দরকার ওইভাবে, এত কিছু না বলে, যাতে পরীক্ষার সময় টেনশন না থাকে, ছোট করে রিভিশন দিলাম কেমন। এবং যা বললাম এগুলি যদি আপনারা শিখতে পারেন, আপনাদের অ্যাটলিস্ট খারাপ হবে না আর কি পরীক্ষা। তো আমি বেশি কিছু রাখি না, এই জন্য আমি যদি বেশি পড়াই আপনারাও বেশি পড়বেন, কষ্ট বেশি হবে। তো এই জিনিসটা না দেওয়ার জন্য করোনার সময়, এই করোনার জন্য এটা কিছুটা অ্যাডভান্টেজ পেলেন, না হলে অন্যান্য বছর এত সহজ কিছু থাকে না, মানে আরো কিছু জটিল থাকে। এইবার আমি একবারই সহজ করে ফেলেছি এবং আমাদের এই টপিক গুলো মোটামুটি পড়লে আপনারা পরীক্ষায় অন্তত সমস্যা হবে না। তবে পরীক্ষার পরে আমাকে মনে করাই দিবেন সাইফ, এই পরীক্ষার এই শনিবারের পরীক্ষার পরের শনিবারে আমরা ক্লাস টেস্ট নিব, কিন্তু হ্যাঁ পড়িয়ে দিলাম রিসার্চ কোশ্চেনটা কি হবে, যে প্রবলেমটা লিখেছেন আপনারা ক্লাস টেস্ট 1-এ, এটা রিসার্চ কোশ্চেনটা কি হবে এবং অবজেক্টিভটা কি হবে, জেনারেল অবজেক্টিভ কি হবে, স্পেসিফিক অবজেক্টিভ কি হবে, যার জন্য আজকে অবজেক্টিভ গুলো আমরা পড়ালাম।
তো এটা আপনারা লিখবেন, এখন থেকে ড্রাফট করা শুরু করেন, যাতে পরীক্ষার দিন সুন্দর করে পরীক্ষা দিয়ে দিতে পারেন। তখন যেন একদম সিম্পল সুন্দর ভাষা, ক্লিয়ার কাট ভাষা পাই, এগুলি যেন বইয়ের ভাষার থেকেও ভালো হয়। তো আর কোনো প্রশ্ন আছে পরীক্ষা নিয়ে, ক্লাস টেস্ট 2 নিয়ে? টেনশন কমে গেছে? Resourceful report, the report called Belmont Report that was published in 1979. So this report, actually this research has done by Homeland Security, Science and Technology. কোন কান্ট্রি শারমিন? ইউএসএ? ইউএস? জি স্যার, US, sir. এই যে ইউএস ডিপার্টমেন্ট অফ হোমল্যান্ড সিকিউরিটি। Yes, sir. স্যার আমরা তাহলে স্যার রিপোর্টের একেবারে ভেতরে চলে যাই স্যার। হ্যাঁ, ভিতরে চলে যান। স্যার আমাদেরকে কি স্যার এক্সিকিউটিভ সামারিটা পড়া প্রয়োজন? বিকজ এক্সিকিউটিভ সামারিটা থেকে স্যার আমরা জানতে পারবো যে আসলে এটা কোথা থেকে এসছে এবং আসলে আমরা কি চাচ্ছি এখানে। এক্স্যাক্টলি। The executive summary. This report proposed a framework for ethical guidelines for computer and information security research based on the principles set forth in the 1979 Belmont Report, a seminal guide for ethical research in the biomedical and behavioral sciences. Despite its age, the Belmont Report's insightful abstraction renders it a valuable cornerstone for other domains. We describe how the three principles in the Belmont Report can be usefully applied in fields related to research about or involving information and communication technology. ICT research raises new challenges resulting from interactions between human and communication technologies. In particular, today's ICT research context contained with ubiquitously connected network environments overlaid with varied, often discordant legal regimes and social norms. We illustrate the application of these principles to information system security research, a critical infrastructure priority with broad impact and demonstrated potential for widespread harm. Although we expect the proposed framework to be relevant to other principles, including those targeted by the Belmont Report, but now operating in more complex and interconnected context. We first outline the scope and motivation for this document, including a historical summary of the conceptual framework for traditional human subject research and the landscape of ICT research stakeholders. We review four core ethical principles, the three from the Belmont Report: respect for person, beneficence, and justice, and an additional principle, respect for law and public interest. We propose standard methods to operationalize this principle in the domain of research involving information and communication technology, identification of stakeholders and informed consent, balancing risk and benefits, fairness and equity, and compliance, transparency and accountability, respectively. We also describe how these principles and applications can be supported through assistive external oversight by ethical review board and internal self-evaluation tools such as an ethical impact assessment. The intent of this report is to help clarify how the characteristics of ICT raise new potential for harm and to show how a reinterpretation of ethical principles and their application can lay the groundwork for ethically defensible research.
here, the report actually discussed the working group participants. Actually, these people involved to prepare this Melno report. So we are skipping this portion because here all the people involved in this report, their name and their organization name mentioned. So we will directly go to the main content of this report. So here the contents are mentioned, but we will discuss this one by one. In our last presentation, we make a presentation based on this Melno report. We highlighted the important portion from this particular report, but today we will thoroughly reviewing the main report. So first, the portion A, introduction, focus and motivations. This report attempts to summarize a set of basic principles to guide the identification and resolution of ethical problems arising in research of or involving information and communication technology, ICT. ICT is a general umbrella term that encompasses network, hardware, and software technologies that involve information communications pertaining to or impacting individuals and organizations. ICT has increasingly become integrated into our individual and collective daily lives, mediating our behaviors and communicating and presenting new tensions that challenge the applications of these guiding principles. ICT research, ICTR, in short, involves the collection, use, and disclosure of information and or interaction with this ubiquitously connected network context, which is overlaid with the varied, often discordant legal regimes and social norms. The challenge of evaluating the ethical issue in ICTR stems in large part from the attributes of ICT: scale, speed, tight coupling, decentralization, and wide distribution and opacity. This environment complicates achieving ethically defensible research for several reasons. It results in interactions with humans that are often indirect, stemming from an increase in either logical or physical distance between researcher and humans to be protected over research involving direct intervention. The relative ease in engaging multitudes of distributed human subjects or data about them through intermediating systems speeds the potential for harm to arise and extends the range of stakeholders who may be impacted. Also, legal restrictions and requirements have expanded considerably since the 1980s, and ICTR is unquestionably subject to a variety of laws and regulations that address data collection and use. While it is true that these individual complications are shared by traditional biomedical and behavioral research, this report seeks to manage the tension resulting from the simultaneous confluence of this complicating factor that occur with regularity in ICTR. There is a need to interpret and extend the traditional ethical framework to enable ICT researchers and oversight entities to appropriately and consistently assess and render ethically defensible research. Such a framework should also support current and potential institutional mechanisms that are well served to implement it, such as a Research Ethics Board, REB. We built on the foundation set by the Belmont Report, which articulates three fundamental ethical principles and guiding applications of these principles for protecting human subject of biomedical and behavioral research, respecting persons, balancing potential benefits and harms, and equitably apportioning benefits and burden across research subject and society. The guidelines in this report are applicable to research that has the potential to harm humans, regardless of whether those humans are the direct research subject
or are indirectly at risk of harm from interaction with ICT. This report explains how the traditional framework fits within the context of the computer science subdiscipline of information security research. Specifically, this domain addresses ICT vulnerabilities, digital crime, and information assurance for critical infrastructure systems. These are areas where harms are not well understood yet are potentially significant in scope and impact. The framework proposed herein is germane to other disciplines that involve the use of ICT, including those targeted by the Belmont report that now operate in ICT context. Who is the target audience for this report? This report offers guidance primarily for ICT researchers, including academic, corporate, and independent researchers, professional societies, publication review committees, and funding agencies. Secondarily, this report aims to assist those who administer and apply this principle, such as oversight authorities, for example, REBs, policymakers, attorneys, and others who shape and implement human subject protection policies and procedures. This report does not recommend particular enforcement mechanism to the extent that enforcement of ethical practice is inconsistent across and within academic and non-academic ICTR. We intend this report to improve consistency in ethical analysis and self-regulation for both individuals and organizations striving toward ethically defensible research. Historical context. Despite a long history of well publicized abuse, it took over a decade for the ethical standards prescribed in the Belmont report to fit to first be defined in the Code of Federal Regulation CFR, language from 45 CFR 46, which covers biomedical and behavioral research funded by the Department of Health and Human Services HHS, was later adopted by all executive board department in what is known as common rule. It adhered in a government-wide requirement for REB oversight of research protocol to protect human research subjects. Prior to this point, there is no regulated oversight mechanism, and biomedical and behavioral researchers relied on subject ad hoc and inconsistent ethical compasses to guide their decision making. In parallel, during 1970s, a U.S. Defense Advanced Research Project Agency, DARPA project was designing and implementing a communications architecture to support cooperative time sharing and computational resource across large government-funded laboratories. Although this network architecture would eventually evolve into the global internet, the community at the time was small, trusted, non-commercial, and research-oriented. This bargaining internet was not under constant attack from around the world. It didn't provide access to numerous databases containing millions of personally identifying records. It was not an integral part of providing and maintaining critical service or communications. A tiny number of people accessed the internet during those early years compared to the billion of users who engage in this environment on a regular and almost unconscious basis today. Early ICT research evolved without significant concern for human subject, leading to instances where ethical considerations were either absent or misapplied because researchers failed to understand their relevance or lacked any standards for assessment, accountability, or oversight. Cases included interaction studies or malicious software and platforms, engagement in active counterattack measure, exploitation or disclosure of system vulnerabilities, and collection and sharing of sensitive information. The demonstrated potential
potential for harm in ICTR illustrates the need to reconceptualize the traditional human subject protection paradigm that underpins ethical oversight in other fields. ICTR challenges us to reconceptualize the traditional human subject protection paradigm that underpins ethical oversight. The foremost misunderstanding and disagreements about the applicability and scope of this protection in ICTR stem largely from how the common rule was written and has historically been interpreted. Specifically, human subject means a living individual about whom an investigator, whether professional or student, conducting research obtain one data through intervention or interaction with the individual, or two, identifiable private information. Key terms here are intervention and private information. Intervention does not just mean physical procedures, but also manipulations of the subject's environment that are performed for research purpose. Which এখানে একটু মানে শারমিন, এই যে ইন্টারভেনশন কথাটা, এইটা সবাই একটু বুঝে রাখেন। আমরা আপনাদেরকে ইন্টারভেনশন রিসার্চ পড়াবো, তখন ইন্টারভেনশন মানে যে শুধু ড্রাগ বা সার্জারি এইসব ভ্যাকসিন দেওয়া এটা না। এই যে ডাজ নট জাস্ট মিন ফিজিক্যাল প্রসিডিউর বাট অলসো ম্যানিপুলেশনস অফ দ্য সাবজেক্টস এনভায়রনমেন্ট দ্যাট আর পারফর্ম ফর রিসার্চ পারপাসেস। যে কোনো রকমের ম্যানিপুলেশন তার বর্তমান যে স্টেটে আছে ওটার থেকে আমরা অল্টার করে দিই, এই অল্টার করাটাই হলো ইন্টারভেনশন। কাজে এটা মনে রাখবেন, আমরা রিসার্চে যখন যাব ইন্টারভেনশন শব্দ খুব ব্যবহার করব। থ্যাংক ইউ শবনম, আগান। এটা হাইলাইট করে রাখবেন, ইন্টারভেনশন মানেটা কি। আপনার এই ইয়ে কিন্তু আমার প্রায় দিনে লাগবে সামনে। এই ম্যানলো রিপোর্ট আপনি ডেইলি নিয়ে আসবেন, সাথে যেন থাকে। intervention does not just mean physical procedures, but also manipulations of the subject's environment that are performed for research purpose, which could include manipulation of their computing device or automated appliance in the home. Private information is not just a medical record, but মনে করেন আপনার যে প্রেসক্রিপশন বা আপনার ডাক্তারের কাছে যে রেকর্ড, হ্যাঁ, মেইনলি ধরেন এগুলি আমরা বুঝি প্রাইভেট ইনফরমেশন, কিন্তু আইসিটিতে তো এগুলি থাকে না, তখন কি থাকে এটা এখানে বলেছি, এটা পড়ে। Private information is not just medical record, but information about behavior that occurs in a context in which an individual can responsibly expect that no observation or recording is taking place, and information which has been provided for a specific purpose by an individual and which the individual can responsibly expect will not be made public. এক্স্যাক্টলি। এই যে আজকে ক্লাসে আপনারা বলেছিলেন যে রেকর্ড রাখার জন্য, কেমন? তো আজকের ক্লাসটা বেসিক্যালি আপনাদেরকে হেল্পের জন্য। তো কাজে এইটা যদি রেকর্ড রেখে কেউ মিসইউজ করে, দ্যাট ইজ নট এথিক্যাল, কেমন? ইভেন আপনাদের লেকচার গুলো যেগুলি আপনারা রেকর্ড করে রাখছেন, এগুলি যদি অন্য কাউকে দেন, দ্যাট ইজ অলসো নট এথিক্যাল। ইট ইজ অনলি ইউজার হলেন আপনারা, আপনাদের বাইরের আর কেউ না, কেমন? তো এই কথা মানে কারো কোনো প্রাইভেট ইনফরমেশন, কারো কোনো কিছু আপনি যদি পাবলিক করেন, দ্যাট ইজ নট এথিক্যাল। আমরা মেইনলি ডাক্তাররা রোগীর সমস্ত জিনিস কনফিডেন্সিয়াল রাখি, সে যেই হোক, সে ব্যক্তিগতভাবে একজন ডাকাত, সে দুষ্কৃতিকারী, বাট স্টিল আমার কাছে সে রোগী, আমি তার সবকিছু রক্ষা মানে আমি গোপন রাখবো, এটাই শপথ। কাজে কারো কোনো মেডিকেল রেকর্ড, ওয়াইফের মেডিকেল রেকর্ড হাজবেন্ডের কাছে শেয়ার করা যাবে না, হাজবেন্ডের রেকর্ড ওয়াইফের কাছেও করা যাবে না, যতই তারা মানে ফ্যামিলি, কারণ এটা পার্সোনাল, অনেক কিছু জানলে ডিভোর্স কেস হয়ে যেতে পারে। তো কাজে এরকম কোনো কারো ব্যক্তিগত ইনফরমেশন পাবলিক করা যাবে না, এবং এইগুলিও এথিক্সের প্রশ্ন। পড়েন।
This could include electronic communications or data captured by malicious actors recording online financial transactions in order to commit fraud. Taken as a whole, the intent of the common rule is to protect persons who might be harmed from involvement in research, not simply with whether humans are participating in research. Confusion starts because of the wording above and linkage of the term human and research subject, and continues with the determination of risk and how to protect humans within a research study. এক্স্যাক্টলি এইখানে সবাই একটু মনোযোগ দিয়ে শুনেন। মনে করেন আমাদের রিসার্চে যে জিনিসগুলি কমন রুলটা অ্যাকচুয়ালি ইউএস এর কমন রুল। এই ইউএসএ কমন রুল তৈরি করছে সব ডিপার্টমেন্টের জন্য, আইসিটির জন্য, এবং একটু আগে যে এইচএসএস পড়লেন এটা হলো হেলথ অ্যান্ড হিউম্যান সার্ভিস, আমরা যেরকম বলি মিনিস্ট্রি অফ হেলথ, সেখানেও প্রত্যেকটা ডিপার্টমেন্টের জন্য এই কমন রুল আছে এবং তাদের জন্য এথিক্স আছে। তো কিন্তু ইউজুয়ালি আপনাকে যখন আমরা লেকচার দিব বা আপনি বই পড়বেন তখন দেখবেন খালি পাবেন হিউম্যান হিউম্যান সাবজেক্ট, কারণ এগুলি নিয়ে বেশি কাজ হয়েছে। আপনারা এই হিউম্যান সাবজেক্ট হিউম্যানকে এখন আইসিটি রিলেটেড জায়গায় নিয়ে যাবেন, কারণ আইসিটি নিয়ে তো বেশি কাজ হয় না, আমরা শিখতেছি নতুন। আইসিটি জায়গায় নিয়ে যাবেন, আইসিটিতে রিস্কটা কি, কিভাবে প্রোটেকশন হয় ওইটা। আমরা হয়তো হিউম্যান সাবজেক্ট বলবো, হিউম্যান বলবো, এগুলি বেশি বইতে থাকবে, কিন্তু আলটিমেটলি আপনারা এটাকে চিন্তা করবেন আইসিটি রিলেটেড ওয়ে, সেখানে কিভাবে অ্যাবিউজ হয়। এই রিপোর্টটা আইসিটি রিলেটেড রিপোর্ট এবং এটা কিভাবে হিউম্যান হেলথ মেডিকেলের সাথে মানে এটার একটা সমন্বয় করে উদাহরণ দিয়ে এটা লিখেছে, যার জন্য এটা আমরা হয়তো আজকে পুরোটা পারবো না, আর দুই একটা মানে পেজ পড়ে আমরা শেষ করে দিব, কিন্তু আমরা যে প্রত্যেক দিনই কিছু না কিছু পড়বো, কারণ কিভাবে এটা ধরেন আইসিটি ডেটা আসতেছে আমাদের এথিক্সে এবং আইসিটিটা কিভাবে আমরা ইউজ করব, এখান থেকে অনেক ধারণা আমরা পাবো এই রিপোর্টটা থেকে। হ্যাঁ শারমিন, এবার এখান থেকে এটা হলো প্যারাডাইম, এই শব্দটার উচ্চারণ হলো প্যারাডাইম। An evolved paradigm for applying ethical principles to protect humans who may be impacted by research considers activities having human harming potential rather than simply looking at whether the research does or does not involve human subjects. Examples of potentially human harming ICT artifacts that researchers may interact with include avatars in online virtual worlds. হ্যাঁ, এটার মানে কি বুঝেন? অ্যাভাটারস ইন অনলাইন ভার্চুয়াল ওয়ার্ল্ড। জি স্যার বলেন। স্যার অ্যাভাটার হচ্ছে স্যার লাইক আমরা যদি বলি স্যার আমারই মতো আরেকজন বাট ফেক। আচ্ছা, মানে ভার্চুয়াল ওয়ার্ল্ড মানে অনলাইন হ্যাঁ প্ল্যাটফর্ম ওইটাই বোঝায়, শুধু ওইটাই ফেক, এই কথাটা বললে হবে। হ্যাঁ ঠিক আছে, আগান। malware controlling compromised machines, embedded medical device controlling biological functions, or process controllers for critical infrastructure. The significant changes brought about by ICT since the commencement of formal regulated research necessitates reconceptualization of the application of ethical principles for research involving ICT. আচ্ছা, আমার মনে হয় আজকে কি আপনি আর পড়তে পারবেন না আরেকদিন পড়বেন? স্যার আজকে থাক স্যার, আজকে থাক। আচ্ছা ঠিক আছে স্যার, অনেক বেশি হয়ে যাচ্ছে, কিন্তু এইটা আপনাকে ডেইলি আনতে হবে শারমিন। আমরা এই রিপোর্টটা কমপ্লিট করব যখন সময় পাই আর কি। স্যার এটা কি আমাদের এক্সামের সিলেবাসে থাকবে? এইটা থাকবে না, এটা এক্সামে থাকবে না, কিন্তু এইটা আপনাকে হেল্প করবে আপনি যখন রিসার্চ প্রজেক্ট ডেভেলপ করবেন, আপনি কিভাবে চিন্তা করবেন। এটা আপনার একটা লিটারেচার, এইভাবে ধরেন এটা আপনার একটা লিটারেচার, আপনাকে এই লিটারেচারটা পড়তে হবে। আপনি যখন রিসার্চ করছেন, অবজেক্টিভ মানে রিসার্চ প্রজেক্টটা ডিজাইন করবেন, তখন কিভাবে নর্মাল
টার্মিনোলজি থেকে আইসিটি রিলেটেড টার্মিনোলজি গুলি আসবে, আইসিটি কে কিভাবে আমরা অ্যাপ্লাই করতে পারবো, ওই জিনিসগুলোর কথা এখানে আসছে রিসার্চ। কাজে এটা খুবই ইম্পর্টেন্ট একটা রিপোর্ট এবং এটা মোটামুটি রিসেন্ট। তবে শারমিন, আপনি এইটার সূত্র ধরে দেখবেন 2012 পরে আজকে 2021 সাল চলে, এইরকম আর কোনো এথিক্স এর উপরে কিছু এসেছে কিনা আইসিটিআর এ। জি স্যার। যেমন এটা কিন্তু আপনার দায়িত্ব, আপনি ইন্টারন্যাশনাল অর্গানাইজেশনে আছেন এবং এটা রাখবেন। এটা এখনকার দুনিয়াতে ধরেন আপনারা যে সাবজেক্টটা পড়ছেন, এটা আগে তো বেশি ছিল না, নতুন নতুন অনেক কিছু আসছে, ডেইলি আমরা নতুন কিছু পাচ্ছি এবং এই নতুন কিছু আমাদের আইনে ঢুকাইতে হবে, বিভিন্ন জায়গায় ঢুকাইতে হবে। যে কাজে এটা ঢুকানোর জন্য এইটা মোটামুটি একটা গাইডলাইন, কেমন এটা ইউএস তৈরি করেছে এবং ইউএস এর প্রত্যেক ডিপার্টমেন্টের জন্য এটা অ্যাপ্লিকেবল, প্রত্যেকটা মিনিস্ট্রির জন্য অ্যাপ্লিকেবল। আমাদের এখনো মনে করেন ওইভাবে কিছু হয়নি, কিন্তু তাদের এখান থেকে শিক্ষা গ্রহণ করে আমাদের দেশে আমরাও করব, কেমন এই জন্য আমাদের আগে ওদেরটা জানা দরকার, কেমন ওদেরটা জেনে আমাদের দেশের জন্য অ্যাপ্লাই করব। তো ঠিক আছে, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। ও আমাদের তো রুল কল বাকি আছে।